নমস্কার, গুড আফটারনুন স্টুডেন্টস। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি সঞ্জয় ঠাকুর। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের ক্লাস নেব। তো আজকে আমাদের বিজ্ঞান বিষয়ের ক্লাসের যে টপিকস এর কি তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে লেখা আছে তড়িৎ প্রবাহ, ইলেকট্রিক কারেন্ট। এটা হচ্ছে আজকে আমাদের বিজ্ঞান বিষয়ের টপিক। তো ক্লাস শুরু করার আগে তোমাদের বলি, যদি ক্লাস চলাকালীন এই টপিকে তোমাদের মনে কোনো প্রশ্ন আসে, ঠিক আছে, সেটা কিন্তু অবশ্যই তোমরা আমাকে চ্যাট বক্সে কমেন্ট করে কিন্তু সেটা অবশ্যই তোমরা আমাকে জানাবে, যাতে পরের ক্লাসে হলেও আমি তার উত্তরটা দিতে পারি। তোমাদের প্রশ্ন বা সমস্যার যে সমাধান তা কিন্তু আমি দিতে পারি, তার জন্য আমাকে তোমরা প্রশ্ন করবে, ঠিক আছে, চ্যাট বক্সে। তো চলো, তো প্রথমেই ক্লাস শুরু করার আগে আমরা একজন মহান ব্যক্তির উক্তি পড়ি, তাই তো প্রত্যেকদিন। আজকেও পড়ে নি এবং দেখে নি তিনি কে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একজন মহান ব্যক্তির ছবি রয়েছে। তিনি কে? দেখো নাম লেখা আছে, লিওনার্দো দা ভিঞ্চি। লিওনার্দো দা ভিঞ্চি। তিনি কি বলেছেন দেখো, তিনি তার উক্তিতে বলেছেন, নিষ্ক্রিয়তা যেমন লোহাকে মরিচা ধরায়, তেমনি অলসতা মস্তিষ্ককে নিষ্ক্রিয় করে। তো এটার ব্যাখ্যা আমরা আস্তে আস্তে জেনে নেব। এর ব্যাখ্যা কিভাবে মানে লিওনার্দো দা ভিঞ্চি এই যে উক্তিটা করেছেন, এর এর পিছনে যে মূল ভাব আছে একটা, তিনি যে ভেবে কিছু একটা বলেছেন, সেটা আমরা জানবো। তো প্রথমে এখানে বলা হচ্ছে লোহা ও মরিচার একটা উদাহরণ দেওয়া হচ্ছে, লোহার সাথে মরিচা, ঠিক আছে। এক্সাম্পল অফ আয়রন অ্যান্ড রাস্ট। বলছে লোহা একটি শক্তিশালী ধাতু, তাই না? আমরা জানি লোহা দিয়ে অনেক কিছু বানানো হয়, শক্ত শক্ত জিনিস বানানো হয়, অস্ত্র শস্ত্র এসব বানানো যায়। এটা কাজে লাগানো হলে মজবুত থাকে, গঠন তৈরি করতে পারে, ভার বহন করতে পারে। দেখো, এই লোহাকে যদি কাজে লাগানো হয় তাহলে কি কি করতে পারে? মজবুত থাকে, গঠন তৈরি করতে পারে এবং ভার বহন করতে পারে। কিন্তু যদি লোহা বছরের পর বছর অচল অবস্থায় পড়ে থাকে, বৃষ্টির জল বা আর্দ্রতার সংস্পর্শে আসে, তখন তার উপরে মরিচা বা যেটাকে রাস্ট বলা হয় সেটা জন্ম, তাই না? একদমই তাই। মরিচা লোহার শক্তি কমিয়ে দেয়, তাকে ভঙ্গুর ও অকেজো করে তোলে। অর্থাৎ এখান থেকে আমরা কি বুঝতে পারলাম, যে ব্যবহার না করলে মূল্যবান জিনিসও ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। একটু ইংরেজিতে বলে দিই। আয়রন ইজ এ স্ট্রং মেটাল, when it is used it remains strong and useful, capable of building structures and carrying weight. But if iron is left unused for years and comes into contact with moisture or water, it begins to rust. Rust weakens the iron and makes it fragile and useless. This shows that even a valuable thing loses its strength if it is not used. তাই না? সেটা আমরা জানতে পারলাম। এরপর বলছে, পরের লাইনে উদাহরণ দেওয়া হয়েছে, মানুষের মস্তিষ্কের সাথে তুলনা করা হয়েছে কাকে? এই লোহাকে। বলছে মানুষের মস্তিষ্ক লোহার মতো শক্তিশালী, অসাধারণ কাজ করার ক্ষমতা রাখে, তাই না? তোমরা যে টিভিটার সামনে বসে ক্লাস করছো, সেটাও কিন্তু মানুষই বানিয়েছে। কম্পিউটার, ল্যাপটপ, এগুলো কত উন্নত জিনিস, আরো কত রকেট বানিয়ে দিচ্ছে, এরোপ্লেন, উড়োজাহাজ, কত কিছু বানাচ্ছে। তাহলে এই যে এগুলো মানুষের মস্তিষ্ক তাহলে কতটা অসাধারণ কাজ করতে পারে। নতুন জ্ঞান অর্জন, চিন্তা করা, সমস্যার সমাধান করা, সৃজনশীলতা, এগুলো মস্তিষ্ককে সক্রিয় রাখে। তাহলে এই কাজগুলো করলে কিন্তু মস্তিষ্কটা অ্যাক্টিভ থাকে, সক্রিয় থাকে। কিন্তু যদি মানুষ অলস হয়ে যায়, কোনো কাজ না করে, শুধু সময় নষ্ট করে বসে থাকে, তখন মস্তিষ্ক ধীরে ধীরে কাজের ক্ষমতা হারায়, তখন মনোযোগ কমে যায়, নতুন কিছু ভাবতে বা শিখতে ইচ্ছে করে না, স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ে। যেমন এখান থেকে কি বুঝলাম, লোহা ব্যবহার না করলে মরিচা ধরে, তেমনি মস্তিষ্ককে কাজে না লাগালে সেটা ধীরে ধীরে অকেজো হয়ে যায়। একটু ইংরেজিতে বলে দিই। কম্পারিজন উইথ দ্য হিউম্যান ব্রেন। The human brain, like iron, is powerful and capable of doing amazing things. Gaining new knowledge, thinking, solving problems, and being creative keep the brain active. But if a person becomes lazy, does no work, and wastes time,
then the brain slowly loses its ability to function. Concentration decreases. Interest in learning new things fades, and memory power weakens. Just as unused iron dust, an unused brain become dull and inactive. বুঝলাম তাহলে? এর যে সক্রিয় যদি কোনো থাকা হয়, ঠিক আছে, যদি মানুষ এই যে বলেছে না সক্রিয়, নিষ্ক্রিয় থাকলে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে মস্তিষ্ক, তাহলে সক্রিয় থাকার সুফল কি? ব্রেনটা যদি অ্যাক্টিভ থাকে তাহলে কি কাজ? নতুন কিছু শেখা মস্তিষ্ককে তীক্ষ্ণ রাখে। কসরত বা শরীর চর্চা শরীরের মতোই মস্তিষ্ককেও সক্রিয় রাখে, তাহলে এগুলো করলে কিন্তু মস্তিষ্কটা অ্যাক্টিভ থাকবে। সক্রিয় মানুষ সবসময় নতুন সুযোগ খুঁজে পায় এবং জীবনে অগ্রগতি করে। বেনিফিট অফ বিং অ্যাক্টিভ: studying regularly, working and learning new things sharpen the brain. Physical exercises keeps both body and brain active. Active people are always opportunities and move forward in life. বুঝলাম তাহলে? এবার এই যে এত কথা আমরা বললাম, এটা ছোট আকারে দেখে নি কি বলছে। এই উক্তিটি আমাদের কি শেখালো? তাহলে এই উক্তিটা আমাদের শেখালো যে কোনো জিনিস বা ক্ষমতা হয়ে যায়, ঠিক আছে, লোহার মতো মস্তিষ্ক আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ। তাই অলসতা দূরে রেখে সবসময় সক্রিয় থেকে মস্তিষ্ককে কাজে লাগাতে হবে। Any ability or thing that is not used will eventually be destroyed. Our brain, like iron, is the most. Therefore, to save it from becoming inactive, we must always stay engaged and active. সহজ ভাষায় কি বলা যায়? যে লোহাকে মরিচা থেকে বাঁচাতে যেমন ব্যবহার করতে হয়, তেমনি মস্তিষ্ককে নিষ্ক্রিয়তার হাত থেকে বাঁচাতে সবসময় কাজ করতে হয়। Just as iron must be used to prevent rust, the brain must be exercised to prevent laziness from making it useless. বুঝতে পারলাম? খুবই সহজ, তাই না? তাই এখানে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে আমাদেরকে ব্রেনটাকে সবসময় কিছু না কিছু খাটাতে হবে। অ্যাকচুয়ালি যেটা বলো না, ব্রেনটা খাটাও, ব্রেনটাকে খাটাতে হবে, ব্রেনটাকে সবসময় অ্যাক্টিভ রাখতে হবে। আর অ্যাক্টিভ কিভাবে হবে? বিভিন্ন রকম কাজ করতে হবে, বিভিন্ন জিনিস নিয়ে চিন্তা করতে হবে। কোনো কাজ নেই, একটা গল্পের বই পড়ি, ঠিক আছে, কোনো কাজ নেই, যে কোনো একটা ইন্টারেস্টিং কিছু একটা সিরিজ বা দেখি, ঠিক আছে, বা ইউটিউবে কোনো কিছু আমাদের এই ক্লাসগুলো, আগের ক্লাসগুলো দেখি, ঠিক আছে, সিমুলেশন দেখি, বিভিন্ন রকম এগুলো দেখি, যাতে ব্রেনটা অ্যাক্টিভ থাকে, ঠিক আছে, একদমই তাই। তো চলো এরপর আমরা আমাদের যে মেন টপিক, সেই টপিকে ঢুকবো। আমাদের মেন টপিক কি? তড়িৎ প্রবাহ বা ইলেকট্রিক কারেন্ট। তো প্রথমে আমি তোমাদের বোর্ডে লিখে লিখে এক একটা তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করব, দেখবো যে তোমরা কতটা কি বলতে পারছো। তো প্রথমে বলো তো, প্রথম প্রশ্ন হচ্ছে আমার, তড়িৎ প্রবাহ কি? তোমরা কতটা জানো একবার জেনে নি, তারপরে তো আমি আস্তে আস্তে বলবোই। তড়িৎ প্রবাহ কি? বা বলতে ইংরেজিতে যেটা বলছে, হোয়াট ইজ দা ইলেকট্রিক কারেন্ট বা কারেন্ট ফ্লো বলতে পারো, ঠিক আছে। বলো তো তড়িৎ প্রবাহ কি? তড়িৎ প্রবাহ কি? তো আমি বলে দিচ্ছি, দেখো, তড়িৎ প্রবাহ হচ্ছে ইলেকট্রনের একদিক থেকে অন্যদিকে সঞ্চালন। তোমরা ইলেকট্রনের ব্যাপারে আশা করছি পড়েছো, জানো ইলেকট্রন কি। একটা তারের ভেতরে বা এই তড়িৎ, যখন তড়িতের ভেতরে দুটো থাকে, একটা হচ্ছে ইলেকট্রন, অনেক রকম থাকে, তাই তো। এই যে ইলেকট্রন যেটা বলছে যে তড়িৎ প্রবাহ হচ্ছে ইলেকট্রনের একদিক থেকে অন্যদিকে সঞ্চালন, মানে একদিক থেকে অন্যদিকে যায়, ঠিক আছে, ঋণাত্মক দিক থেকে ধনাত্মক দিকে যায়। যখন ইলেকট্রন, মনে রাখবে যে ইলেকট্রন কিন্তু ঋণাত্মক দিক থেকে ধনাত্মক দিকে যায়, ধনাত্মক থেকে ঋণাত্মক দিকে আসে না, নেগেটিভ থেকে পজিটিভে যায়। যখন ইলেকট্রন কোনো পরিবাহী পদার্থ, যেমন ধরো তার, তামার তার, ভিতর দিয়ে একদিক থেকে অন্যদিকে চলতে থাকে, তখন সেটাকে তড়িৎ প্রবাহ বলা হয়। তাহলে বুঝতে পারলাম তড়িৎ প্রবাহ কাকে বলে। তড়িৎ প্রবাহ হচ্ছে ইলেকট্রনের একদিক থেকে অন্যদিকে সঞ্চালন।
যখন ইলেকট্রন কোনো পরিবাহী পদার্থের ভিতর দিয়ে একদিক থেকে অন্যদিকে চলতে থাকে তখন সেটাকে তড়িৎ প্রবাহ বলা হয়। আমি মুখে মুখে বলছি, তোমরা নোট করতে পারো। আরেকবার বলে দিচ্ছি নোট করার জন্য, যে তড়িৎ প্রবাহ হচ্ছে ইলেকট্রনের একদিক থেকে অন্যদিকে সঞ্চালন। যখন ইলেকট্রন কোনো পরিবাহী পদার্থের ভিতর দিয়ে একদিক থেকে অন্যদিকে চলতে থাকে তখন সেটিকে তড়িৎ প্রবাহ বলা হয়। একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝায়, এটা মুছে দিচ্ছি। এক্সাম্পলটা তোমাদের দেখায়। এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে, ধরো একটা ব্যাটারি নিলাম, ধরো এটা একটা ব্যাটারি, এই দিকটা হচ্ছে প্লাস, এই দিকটা হচ্ছে মাইনাস। আশা করছি তোমরা দেখতে পাচ্ছ। এরপর এই দিক থেকে একটা তার নিয়ে গেলাম এবং এই দিক থেকে একটা তার নিয়ে গেলাম। এবারে এখানে আমি কি লাগাবো? একটা বাল্ব। ঠিক আছে, যখন এই বাল্বটাকে আমরা এইভাবে জ্বালানোর চেষ্টা করব তখন কিন্তু বাল্বটা জ্বলবে, তাই না? একদমই তাই, জ্বলবে। কিন্তু কারণ কি? কারণ হচ্ছে এই যে ব্যাটারি থেকে শক্তি গিয়ে কোথায় যাচ্ছে? এই ব্যাটারি থেকে শক্তি একদম পৌঁছাচ্ছে কোথায়? এই বাল্বটাতে, এই লাইটটাতে, বলেই কিন্তু লাইটটা জ্বলছে ব্যাটারির সাহায্যে। এই যে, এবং এর সাহায্যে কি যাচ্ছে বলতো? এর সাহায্যে সব ইলেকট্রন গুলো এইভাবে যাচ্ছে, ইলেকট্রন গুলো। ঠিক আছে, মনে রাখবে এই যে ইলেকট্রন গুলো এই ব্যাটারি থেকে বাল্বে যাচ্ছে, এটা কি? এটাই হচ্ছে তড়িৎ প্রবাহ। কিভাবে চলছে? লাইটটা কিভাবে জ্বলছে? একটা এনার্জি বা একটা শক্তি তো যাচ্ছে, তাই না? ব্যাটারি থেকে একটা বাল্বে শক্তি যাচ্ছে, লাইট যাচ্ছে, লাইটে একটা শক্তি যাচ্ছে, এই ইলেকট্রন গুলো যাচ্ছে, ইলেকট্রন গুলো বলেছিল না, ইলেকট্রন গুলোর এক জায়গা থেকে এক জায়গায় সঞ্চালন হচ্ছে, ফলে এই লাইটটা জ্বলছে বা ফ্যান চলছে বাট ফ্রিজ চলছে, যে কোনো কিছু চলছে না, সেই যে চলছে এটাকে বলছে তড়িৎ প্রবাহ। অর্থাৎ এই ব্যাটারি থেকে লাইটে যে ইলেকট্রন গুলো সঞ্চালন হচ্ছে সেটাই হচ্ছে তড়িৎ প্রবাহ। উদাহরণটা আমরা আশা করছি ক্লিয়ার হলো, যে তড়িৎ প্রবাহ কাকে বলে এবং তড়িৎ প্রবাহর উদাহরণটা কি। ঠিক আছে, তো এরপর আমরা একটা ওয়ার্ড বলেছিলাম যে পরিবাহী। পরিবাহী পদার্থ, এবার আমরা জেনে নিই, এটা মুছে দিচ্ছি আমি, যে পরিবাহী পদার্থটা আবার কি জিনিস। চলো দেখে নিই পরিবাহী পদার্থ কি জিনিস। পরিবাহী, পরিবাহী, ঠিক আছে, বা কন্ডাক্টর, পরিবাহী পদার্থ। ঠিক আছে, কন্ডাক্টর, পরিবাহী পদার্থ কি বলছে? পরিবাহী পদার্থ হলো এমন পদার্থ যার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ সহজে চলতে পারে। অর্থাৎ এই যে দেখালাম তড়িৎ, ইলেকট্রন গুলো ব্যাটারি থেকে কোথায় যাচ্ছিল? লাইটে। তাহলে এই যে তারটা ছিল, এই তারটা কিসের? তারটা হচ্ছে পরিবাহী। তারটা তামার তার ছিল, তার জন্য কিন্তু তড়িৎ যেতে পারলো। যদি ওটা রাবারের তার করে দিতাম যেতে পারতো, কারণ রবার তড়িতের পরিবাহী নয়। তো এখানেই আসবো, তো পরিবাহী হচ্ছে ওইটাই যার মধ্যে দিয়ে কিন্তু তড়িৎ ভালোভাবে যেতে পারে। এগুলো ইলেকট্রনকে সহজে একদিক থেকে আরেক দিকে যেতে দেয়। এই কোনগুলো? এই পরিবাহী পদার্থগুলো। ঠিক আছে, আরো সহজ ভাষায় বললে কি জানতে পারবো? যেসব পদার্থ তড়িৎ শক্তি পরিবহন করতে পারে তাদেরকে পরিবাহী পদার্থ বলে। যেসব পদার্থ তড়িৎ শক্তি পরিবহন করতে পারে তাদেরকে পরিবাহী পদার্থ বলে। সাবস্টেন্সেস দ্যাট ক্যান ট্রান্সপোর্ট ইলেকট্রিক্যাল এনার্জি আর কল কন্ডাক্টর। বুঝতে পারলাম? এরপর এক্সাম্পল দিয়ে দিই কটা। এক্সাম্পল, যেমন পরিবাহী পদার্থের এক্সাম্পল গুলো মনে রাখবে। প্রথমে হচ্ছে তামা। প্রথমে কি? তামা। কপার। 2 নম্বর তোমরা বলতে পারো লোহা। আবার কি বলতে পারো? সোনা। গোল্ড। ঠিক আছে, আরো বলতে পারো জল ও তাই। জল। জলও কিন্তু হচ্ছে তড়িতের পরিবাহী পদার্থ। অর্থাৎ জলের মধ্যে দিয়ে কিন্তু তড়িৎ যায়। ঠিক আছে,
তাহলে এই যে চার পাঁচটা আমি লিখে, চারটে আরো আছে, অ্যালুমিনিয়াম আছে, রূপা আছে, সিলভার, ঠিক আছে, এই যে এইগুলো কিন্তু তড়িতের পরিবাহী পদার্থ, বুঝতে পারলাম, কন্ডাক্টর। এরপর আমরা জানবো তড়িতের অপরিবাহী পদার্থ। বললাম না, যেগুলোর মধ্যে দিয়ে কিন্তু তড়িৎ প্রবাহিত হয় না, যেমন রাবার, ইরেজার, কাঠ, এগুলোর মধ্যে কিন্তু তড়িৎ প্রবাহিত হতে পারে না, ইলেকট্রন গুলো এগুলোর মধ্যে দিয়ে যেতে পারে না, বা যায় খুব কম যায়, ঠিক আছে, ভালোভাবে যেতে পারে না, সেটাই হচ্ছে কিন্তু তড়িতের অপরিবাহী পদার্থ। তো চলো দেখে নি। তাহলে এরপর আসছে আমাদের অপরিবাহী পদার্থ। অপরিবাহী, নন কন্ডাক্টর, বুঝতে পারলাম, নন কন্ডাক্টর অর্থাৎ অপরিবাহী, যার মধ্যে দিয়ে কিন্তু তড়িৎ যেতে পারে না। চলো কি বলছে, অপরিবাহী পদার্থ হলো এমন পদার্থ যার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ চলতে পারে না, অর্থাৎ ইলেকট্রন গুলো এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না। এই ধরনের পদার্থ ইলেকট্রনের চলাচলে বাধা দেয়, ঠিক আছে। এবারে বলছে যে সহজ ভাষায় বলা যায় যেসব পদার্থ তড়িৎ শক্তি পরিবহন করতে পারে না তাদেরকে অপরিবাহী পদার্থ বলে। কি বলছে, যেসব পদার্থ তড়িৎ শক্তি পরিবহন করতে পারে না তাদেরকে অপরিবাহী পদার্থ বলে। সাবস্টেন্সেস দ্যাট ক্যান নট কন্ডাক্ট ইলেকট্রিক্যাল এনার্জি আর কল্ড নন কন্ডাক্টর, ঠিক আছে। যেমন এক্সাম্পল, পরিবাহীর এক্সাম্পল জানলাম, এরপর আমরা কি জানবো, এরপর আমরা জানবো অপরিবাহীর এক্সাম্পল কি কি। প্রথমেই আমরা বলতে পারি রাবার, যে ইরেজার আমরা ইউজ করি, ঠিক আছে। তারপরে কাঠ, আশা করছি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে, যেমন কাঁচ, কাঁচ, গ্লাস, ঠিক আছে। তারপরে প্লাস্টিক, প্লাস্টিক, এই যে এইগুলো এইগুলো হচ্ছে তড়িতের অপরিবাহী পদার্থ। ইরেজার, উড, গ্লাস, প্লাস্টিক, ঠিক আছে। সরি, এখানে প্লাস্টিক বানানটা আমি একটু ভুল লিখেছি, আমি ঠিক করে দিচ্ছি, PLAS, ঠিক আছে, TIC, প্লাস্টিক। তো এই যে প্লাস্টিক, কাঁচ, কাঠ, রাবার, যেগুলো এইগুলো কি হয়, এগুলো হচ্ছে তড়িতের অপরিবাহী, অর্থাৎ এইগুলোর মধ্যে দিয়ে ইলেকট্রন যেতে পারে না, তাই এর ভেতর দিয়ে কিন্তু তড়িৎ যেতে পারে না। তাই দেখে থাকবে তোমরা, তোমাদের সচক্ষে তোমরা দেখতে পাবে যে যখন কেউ ইলেকট্রিকের কাজ করে তখন হাতে রাবারের গ্লাভস পরে, আর যারা বড় বড় যে ইলেকট্রিক পোল গুলোতে কাজ করে, পায়ে জুতো পরে কিসে, রাবারের, ঠিক আছে, বুঝতে পারবে। এরপর এই যে পরিবাহী জানলাম, অপরিবাহী জানলাম, এই পরিবাহী ও অপরিবাহীর ছোট করে আমরা একটু কি করবো, পার্থক্য দেখে নিই। কি কি পার্থক্য আছে সেটা আমি মুখে বলে দিচ্ছি। দেখো, প্রথমেই বলছে পরিবাহীতে, তোমরা বলো তো, এবার প্রশ্ন জিজ্ঞাসা করি যে পরিবাহীতে, ঠিক আছে, পরিবাহী পদার্থ আর অপরিবাহী পদার্থের মধ্যে প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ। তো পরিবাহী পদার্থতে সহজে পরিবহন, সহজে চলে, তড়িৎ প্রবাহ সহজে হয়। অপরিবাহী পদার্থতে সহজে তড়িৎ প্রবাহ হয় না। গঠন কি, পরিবাহী পদার্থ দেখবে সাধারণত ধাতু হয়, দেখালাম যে না, বেশিরভাগই দেখুন ধাতুর নাম লিখেছিলাম পরিবাহী পদার্থতে, তামা, সোনা, অ্যালুমিনিয়াম, রূপা, ঠিক আছে, লোহা, এগুলো। আর অপরিবাহী পদার্থ সাধারণত অধাতু হয়, যেমন রাবার, ঠিক আছে, প্লাস্টিক, কাগজ, এগুলো যে লিখেছিলাম, কাঠ, এগুলো যে অধাতু। পরিবাহী পদার্থর উদাহরণ কি কি, তামা, লোহা, এগুলো বললাম। আর অপরিবাহী পদার্থের রাবার, কাঠ। ব্যবহার কিসে করা হয়, পরিবাহী পদার্থ কিসে ব্যবহার করা হয়, বৈদ্যুতিক তারে ব্যবহার করা হয়। একটা উদাহরণ বলে, যেমন তামা, তামা তার, অ্যালুমিনিয়াম তার, ঠিক আছে, এইগুলো। আবার অপরিবাহী পদার্থ, অপরিবাহী পদার্থ কি, অপরিবাহী পদার্থ কিসের জন্য ব্যবহার করা হয়, তারের মোড়ক, অর্থাৎ তারের উপরে দেখবে একটা বর্ডার দেওয়া থাকে, যাতে ভুল করে যদি হাতও দিয়ে দেয় কেউ, সে একদম শর্ট না খেয়ে যায়। সেটা কিসের হয়, সেটা অনেকটা দেখবে প্লাস্টিক গলিয়ে তৈরি হয়, আমার যতটা মনে হয়, ঠিক আছে। তো এরকম অধাতু দিয়ে তৈরি হয়, যেগুলো তামার পরিবাহী নয়। আবার ধরো নিরাপত্তার জন্য, আবার এই যে বললাম, ধরো কেউ যদি ইলেকট্রিক
পোল এগুলোতে কাজ করছে, তখন সে কি করে, তখন হাতে রাবারের যে গ্লাভ হয়, তারপরে পায়ে যে রাবারের বুট হয়, সেগুলো ইউজ করে যাতে শক না খেয়ে যায়। তো এগুলো হচ্ছে, রাবার হচ্ছে তড়িতের অপরিবাহী পদার্থ। বুঝতে পারলাম? তো চলো এবারে একটা ছোট্ট সিমুলেশন আমরা দেখে নিই কিভাবে তড়িৎ প্রবাহিত হচ্ছে, তড়িৎ প্রবাহ কিভাবে কাজ করে। চলো দেখে নিই তাহলে। দেখো এখানে তোমরা কি করবে, প্রথমে আমরা একটা, যেটা বোর্ডে এঁকেছিলাম আমি, ঠিক সেইভাবেই দেখাবো। প্রথমে একটা এইভাবে আমরা একটা ব্যাটারি নেব। ব্যাটারিটার দুটো প্রান্ত আছে, একটা ধনাত্মক আর একটা এদিকে একটা হচ্ছে ঋণাত্মক। ঠিক আছে? এরপর তার নেব, এই তারটা হচ্ছে তামার তার, মনে রাখবে। ঠিক আছে? তামার তার, এইদিকে একটা তার লাগাবো এবং এইদিকে একটা তার লাগাবো, লাগালাম। এরপর আরো তার লাগিয়ে নিই, যাতে আমরা একটা সার্কিট বা তড়িৎ প্রবাহ তৈরি করতে পারি। দেখো এরপর আমরা একটা বাল্ব নিই। দেখো লাইটটা জ্বলছে কিনা, জ্বলছে। কেন বলো তো? কারণ হচ্ছে এই ব্যাটারি থেকে শক্তি কোথায় যাচ্ছে, এখানে যে ইলেকট্রন গুলো, সেগুলো পরিবাহিত হয়ে বাল্বে যাচ্ছে। দেখো, দেখো মাইনাস মাইনাস চিহ্নগুলো, এগুলো হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রন গুলো কোথায় যাচ্ছে, বাল্বে যাচ্ছে। তাই তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাই তাই না? আর একটা জিনিস ভালো করে বুঝতে পারবে, কোন দিক থেকে যাচ্ছে ইলেকট্রন, যে তড়িৎ প্রবাহিত হয় ঋণাত্মক দিক থেকে ধনাত্মক দিকে। ঠিক আছে? দেখো এই ঋণাত্মক দিক থেকে গিয়ে আবার কিন্তু ধনাত্মক দিকে ফিরে আসছে। তাই তড়িৎ কিন্তু ঋণাত্মক দিক থেকে ধনাত্মক দিকে পরিবাহিত হয়। এবার বুঝতে পারলে? এবার ধরো এখানটাতে আমি কি করলাম, এই তারটা কেটে দিয়ে, আমি এখানে কেটে দিলে কি হবে, তড়িৎ প্রবাহ বিচ্ছিন্ন হয়ে গেল। এরপর এখানে আমি একটা ইরেজার লাগিয়ে দেখি চলছে কিনা, তাহলে বুঝতে পারবো যে এতক্ষণ যে পড়লাম ইরেজার তড়িতের সুপরিবাহী না খুব, সরি সুপরিবাহী, পরিবাহী না অপরিবাহী পদার্থ। দেখো এখানে আমি তো এই ব্যাটারির সাথে এবং এই তারের সাথে কিন্তু রাবারটাকে যোগ করে দিয়েছি। রাবার বা ইরেজারটাকে যোগ করার ফলে কিন্তু লাইট জ্বলছে, কি দেখতে পাচ্ছ লাইট জ্বলছে? জ্বলছে না, কেন বলো তো? কারণ আমরা জানি রাবার যেটা, ইরেজার যেটা, সেটা কি তড়িতের পরিবাহী পদার্থ নয়, অপরিবাহী পদার্থ। ঠিক আছে? বেশ। এরপর কাঠ দেখি, কাঠ অর্থাৎ পেন্সিল নিলাম একটা, পেন্সিলটাকেও দেখো জয়েন করলাম, জয়েন করার পর দেখো খুব আলো কম জ্বলছে। আমি কিন্তু বলেছিলাম যে কিছু কিছু পদার্থ আছে যেগুলোর মধ্যে দিয়ে কিন্তু খুব কম পরিমাণে যায়, তড়িৎ খুব কম পরিমাণে পরিবাহিত হয়, কিন্তু এটাও হচ্ছে অপরিবাহী। এটাও কিন্তু কাঠও হচ্ছে, এই বা পেন্সিল হচ্ছে, পেন্সিলটা কি দিয়ে তৈরি, কাঠ দিয়ে তৈরি, তাই না? তাই এটাও কিন্তু তড়িতের অপরিবাহী পদার্থ, কিন্তু খুব সামান্য পরিমাণে দেখো তড়িৎ প্রবাহিত হচ্ছে। ঠিক আছে? বুঝতে পারছো তো? তারপরে আমি ধরো একটা পিন পিন নিলাম, পিনটাকে এবার জয়েন করে দেখি। দেখো পিনটাকে যখন জয়েন করলাম তখন কিন্তু তড়িৎ প্রবাহিত হচ্ছে, অর্থাৎ লাইটটা জ্বলছে। তার মানে কি, তার মানে হচ্ছে এই পিনটা হচ্ছে তড়িতের পরিবাহী পদার্থ, কন্ডাক্টর, তাই তো? আহ, পরিবাহী পদার্থ, কারণ এই পিনটা হয় মানে কোনো ধাতুর জিনিস দিয়ে তৈরি, বা যেটা পরিবাহী পদার্থ যেটা সেই দিয়ে তৈরি, তাই তো? লোহার হতে পারে, ঠিক আছে, স্টিলের হতে পারে, যেগুলো দিয়ে কি পরিবাহিত হয়, পরিবাহী পদার্থ, তড়িৎ পরিবাহিত হয়। তাহলে বুঝতে পারলাম এখানে যে তড়িৎ কিভাবে পরিবাহিত হয় এবং কোন দিক থেকে কোন দিকে পরিবাহিত হয়, এবং কোন কোন পদার্থ। আরো ধরো আছে দু তিনটা, আমি তোমাদের আরো দেখাই। ধরো ডলার বিল, এটা কাগজের, এটা হচ্ছে কাগজে কানেক্ট করে দিয়েছে। দেখো কানেক্ট করার পরে কি, দাঁড়াও, হ্যাঁ কানেক্ট করে দিয়েছি। এবার দেখো, এবার কি কাগজের মধ্যে দিয়ে কি তড়িৎ যেতে পারছে, পাচ্ছে না, তাহলে কাগজটা কি তড়িতের অপরিবাহী। আবার এখানে তোকে একটা কয়েন নিই, কয়েনটাকে যোগ করে দিই। দেখো ছেড়ে দিয়েছি, যেতে পারছে, কারণ কয়েনটা কি ধাতুর তৈরি না, তাই পরিবাহী। তাহলে এই কয়েনের মধ্যে দিয়ে কিন্তু যেতে পারে, তাই তো? একদমই তাই। তো তড়িৎ কিন্তু এই কয়েনের মধ্যে দিয়ে যেতে পারে। তো এইভাবে আমরা বুঝতে পারলাম যে পরিবাহী পদার্থ কি, অপরিবাহী পদার্থ কি, এবং কিভাবে তড়িৎ প্রবাহিত হয়। দেখো এখনো দেখতে পাচ্ছি লাইট জ্বলে আছে।
ঠিক আছে, এইভাবে কিন্তু তড়িৎ প্রবাহিত হচ্ছে, প্রভাবিত হচ্ছে। ঠিক আছে, তড়িৎ প্রবাহ, এটাকেই বলছে তড়িৎ প্রবাহ। ঠিক আছে, তো এরপর আমরা বাস্তব জীবনে উদাহরণ দেখে নিতে পারি। কি কি, এটা তো তোমাদেরকে দেখালাম আমি, তোমরা নিজের চোখে দেখতে পারবে। তোমরা এখন যেখানে বসে আছো সেখানে নিশ্চয়ই ফ্যান চলছে, সেটাও কিন্তু এই সেম একই সিস্টেমে চলছে, তড়িৎ প্রবাহ হচ্ছে বলে কিন্তু ফ্যানটা ঘুরছে। মোবাইল ইউজ করছো, মোবাইলে চার্জ দিচ্ছ তবেই তো মোবাইলটা চলছে, নাহলে তো চার্জ শেষ, তার মানে বন্ধ, সুইচ অফ। সেখানে কিন্তু তড়িৎ প্রবাহ হচ্ছে। তারপর টিভি চলছে, এই তোমাদের সামনে টিভি চলছে, সেটাও কি, সেটাও হচ্ছে তড়িৎ প্রবাহের জন্য হচ্ছে। তাহলে এইভাবে কিন্তু তড়িৎ প্রবাহের ব্যাপারটা আমরা বুঝতে পারলাম। তো এরপর এই যে তড়িৎ প্রবাহ ব্যাপারটা যেটা জানতে পারলাম আমরা এতক্ষণ যেটা পড়লাম, সেটার ব্যাপারে আমরা একটা ছোট্ট ওয়ার্ড ওয়াল করে নিই, দেখি তোমরা কতটা বুঝতে পারলে। এবং অবশ্যই তোমাদের মনে কোনো প্রশ্ন থাকলে কিন্তু সেটা আমাকে জানাবে। ঠিক আছে, তো চলো স্টার্ট করি। 1 নম্বর বক্সে কি দিয়েছে, ব্যাটারির কাজ কি, বলো তো ব্যাটারির কাজ কি? শব্দ তৈরি করে নাকি তড়িৎ শক্তি সরবরাহ করে, বলো তো? এটা হচ্ছে তড়িৎ শক্তি সরবরাহ করে, তাই না? একদমই তাই, কারেক্ট। 2 নম্বর দেখি। 2 নম্বর বলছে কোনটি তড়িৎ অপরিবাহী পদার্থ, অর্থাৎ যার ভেতর দিয়ে তড়িৎ যেতে পারে না, রাবার না লোহা? লোহার ভেতরে তাই যেতে পারে, তাই তো? একদমই তাই, তাহলে হচ্ছে রাবার। 3 নম্বর, তড়িৎ প্রবাহ কাকে বলে, ইলেকট্রনের প্রবাহ না শব্দের গতি? তড়িৎ প্রবাহ বলে কি কোনো শব্দ শুনতে পায় না, ইলেকট্রনের প্রবাহ হয়, তাই তো? একদমই তাই। পরের প্রশ্ন দেখি 4 নম্বর বক্সে, তড়িৎ প্রবাহের একক কি? এটা তোমাদের আমি বলিনি, এটা তোমরা মনে রাখবে, এই কারণে আমি প্রশ্নটি দিয়েছি যাতে মনে রাখতে পারো যে তড়িৎ প্রবাহের একক হচ্ছে কি বলতো, ভোল্ট নাকি অ্যাম্পিয়ার? অ্যাম্পিয়ার। ঠিক আছে, 5 নম্বর দেখে নি। 5 নম্বর হচ্ছে তড়িৎ প্রবাহ পরিমাপ করা হয় কোন যন্ত্র দিয়ে, অ্যামিটার নাকি ব্যারোমিটার? এটা হচ্ছে অ্যামিটার দিয়ে, বুঝতে পারলে? 6 নম্বর দেখে নি, নিচের কোনটি তড়িৎ শক্তির উৎস, বাল্ব না ব্যাটারি? বাল্বের সাহায্যে কি কোনো কিছু আমরা জ্বালাতে পারি, ফ্যান চালাতে পারি না, ব্যাটারির সাহায্যে পারি, ব্যাটারি। 7 নম্বর দেখে নি, বিদ্যুৎ পরিবাহিত তার সাধারণত কোন পদার্থ দিয়ে তৈরি, কাঠ দিয়ে, তাই না? কাঠ দিয়ে তৈরি, কি যে বলছি। এরকম করে কিন্তু মাঝে মাঝে আমি তোমাদেরকে কনফিউজ করার চেষ্টা করবো, কিন্তু কনফিউজ তোমরা হবে না আমি জানি, কারণ তোমরা ভালো করে আহ ক্লাসটা করছো। তো কাঠ নয়, সেটা হচ্ছে তামা দিয়ে তৈরি, তাই তো? একদমই তাই। 8 নম্বর দেখি, কোনটি তড়িৎ পরিবাহী পদার্থ, তড়িৎ পরিবহন করে, তামা না কাঠ? সেটা হচ্ছে তামা, কপার। পরে দেখি 9 নম্বর, ব্যাটারিতে বিদ্যুৎ তৈরি হয় কিভাবে, যান্ত্রিক শক্তি দিয়ে না রাসায়নিক বিক্রিয়ায়? যান্ত্রিক শক্তি নয়, সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে। 10 নম্বর দেখি, তড়িৎ প্রবাহ কোন দিক থেকে কোন দিকে চলে, বলেছিলাম ধনাত্মক থেকে ঋণাত্মক না ঋণাত্মক থেকে ধনাত্মক, দেখো ঋণাত্মক থেকে ধনাত্মক। চলো, একবার আমাদের গেম কমপ্লিট হয়ে গেছে, আমরা একবার চট করে উত্তরগুলো দেখে নিই, আনসার গুলো ঠিক দিয়েছি না ভুল। তোকে কেন দেখাচ্ছে 10-এর মধ্যে 10 পেয়ে গেছি, তাও একবার দেখে নি। সব উত্তর তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সঠিক হয়েছে, তাই না? একদমই তাই। তো আজকে ক্লাসে আশা করছি তোমরা খুব খুব ভালোভাবেই বুঝতে পেরেছো যে তড়িৎ প্রবাহ কাকে বলে,
অপরিবাহী পরিবাহী পদার্থ কি, তাদের এক্সাম্পল গুলো, তড়িৎ প্রবাহ কিভাবে ঘটে সেটা আমি সিমুলেশনের সাহায্যে দেখালাম, এবং তড়িৎ প্রবাহ থেকে মোটামুটি কি কি তোমাদের এমসিকিউ প্রশ্ন হতে পারে সেটাও তোমাদের আমি বললাম। ঠিক আছে, খুব ছোট করে। তো আরো যদি কোনো কিছু প্রশ্ন থাকে, তোমাদের মনে যদি কোনো প্রশ্ন আছে, সেটা কিন্তু অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তো চলো আজকে আমার ক্লাস এতটা অবধি। থ্যাংক ইউ। জয় বিদ্যা শক্তি, জয় ভারত, জয় হিন্দ।